হ্যালো স্টুডেন্ট, আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো আমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বেঙ্গলি। তো আজকে আমরা আলোচনা করব যে 100টা প্রশ্ন আমি দিয়েছিলাম, সেই 100টা কোশ্চেনের মধ্যে যেগুলো তোমরা পারোনি বা তোমাদের ডাউট হয়েছে সেগুলোর উপরে বিস্তারিত আলোচনা। এবং আমি কি করেছি, কোশ্চেনগুলোর সাথে একটা হাই লেভেলের এমসিকিউ কোশ্চেন অ্যাড করে দিয়েছি এবং তার ব্যাখ্যা পর্যন্ত এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। খাতা পেন নিয়ে রেডি হও, চলো শুরু করা যাক। তো ফার্স্ট আমরা যে কোশ্চেনটা দিকে দেখব সেটা হচ্ছে ডিফাইন দ্য অ্যাডিটিভিটি অফ চার্জ। তো চলো ফার্স্টে কোশ্চেনটাকে তোমরা লেখো, তারপরে আমি ডিসকাশনে যাচ্ছি। কোশ্চেনে কি আছে? অ্যান আইসোলেটেড নিউট্রাল সিস্টেম consists of a large number of point charge in a specific process. Some charge are redistributed such that the system now contains exactly 10 to the power minus 19 numbers of electron and 6 into 10 to the power 18 numbers of proton and some unknown alpha particles। তাই না? কিছু আলফা পার্টিকেল আছে যেগুলো কিনা কতগুলো আছে জানি না। ইলেকট্রন হচ্ছে গিয়ে 10 to the power 19 আর প্রোটন হচ্ছে গিয়ে 6 into 10 to the power 18। এখন আমাদেরকে বার করতে হবে আলফা পার্টিকেলের সংখ্যা কত। তো এখানে যে দুটো ল আমি কি বলেছি, প্রত্যেকটা কোশ্চেন আলোচনার আগে আমি থিওরি কিছুটা আলোচনা করব, তারপরে কোশ্চেন সলভ করব, একে একে যাব। পূর্ণ ডিসকাশন এখানে হবে। ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। চারটে অপশন দেওয়া আছে। তো চলো ফার্স্টে ডিসকাশন করি যে অ্যাডিটিভিটি অফ চার্জ এবং অন্যান্য যোগের ক্ষেত্রে কি পার্থক্য। মূল প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে যে, যেমন ধরো মাসের ক্ষেত্রে যদি বলি, দুটো মাসের যদি আমরা যোগ করি 5 কিলো আর ধরো 7 কিলো, কি 5 কিলো আর 5 কিলো, তাহলে 5 আর 5 কত হবে? 10 হবে। এখানে 5 আর 5 কখনোই যোগ হয়ে 0 আসতে পারে না। কিন্তু চার্জের ক্ষেত্রে কি, প্লাস এবং মাইনাস দুই ধরনের চার্জ থাকার জন্য এদের যোগ এবং বিয়োগ একই সাথে লক্ষ্য করা যাবে, যদিও আমরা যোগ করছি তবু। কারণ একটা যদি পজিটিভ হয় আর একটা যদি নেগেটিভ হয় তাহলে ভ্যালু কিন্তু 0 হতে পারে। বোঝা গেল ফার্স্ট। দ্বিতীয় নম্বর যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে কোয়ান্টাইজেশন প্রপার্টি অফ চার্জ। অর্থাৎ কোনো একটা চার্জ সকল সময় কোনো পূর্ণ সংখ্যার সরল গুণিতক আকারে আমরা পাবো, ভগ্নাংশ বা ফ্র্যাকশন আকারে কখনোই আমরা কিন্তু পাবো না। তাহলে আমাদের কোশ্চেনে যেটা বলা আছে যে আমাদের 10 টু দি পাওয়ার 19 সংখ্যক ইলেকট্রন আছে, তাহলে চার্জ কিউ যেটা কিনা ভ্যালু দেওয়া আছে প্লাস 1.6 কুলম, যেটা কিনা সমান হচ্ছে কার সাথে, রিডিস্ট্রিবিউটেড যে চার্জ গুলো হয়েছে তখন যেটা হলো 10 টু দি পাওয়ার 19 সংখ্যক ইলেকট্রন, 10 টু দি পাওয়ার 19 সংখ্যক ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কি? মাইনাস ই। আমরা আপাতত ভ্যালু বসাচ্ছি না, ই মাইনাস ই এই হিসেবেই যাবো। তো ইলেকট্রনের চার্জ যেহেতু মাইনাস ই, তাহলে মাইনাস যদি এখানে দিই তাহলে আগে একটা মাইনাস আসবে, এখানে আসলো ই। প্রোটনের চার্জ, প্রোটন কতগুলো আছে? প্রোটনের হচ্ছে সংখ্যা হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 18 এবং প্রোটনের চার্জ কি? প্লাস, সেই জন্য এখানে ই দিয়ে গুণ করলাম। আলফা পার্টিকেলের চার্জ তোমরা নিশ্চয়ই জানো, দুটো প্রোটনের চার্জের সমান বা দুটো ইলেকট্রনের চার্জের সমান কিন্তু পজিটিভ। তাহলে আমরা এখানে টোটাল যে নাম্বার আছে আমরা ধরে নিলাম প্রোটনের সংখ্যা হচ্ছে এন গুলো আছে। এবার যেহেতু এর চার্জ হচ্ছে 2e এবং পজিটিভ, তাহলে আমরা এটাকে লিখলাম। এবার ইটা যদি পুরো সমীকরণ থেকে কমন নেওয়া যায়, 1.6 দিয়ে যদি আমি ভাগ দিই ইলেকট্রনের চার্জকে, তাহলে 1.6 এর সাথে যদি ইলেকট্রনের চার্জকে ভাগ দিই তাহলে ভাগফল যেটা বেরোবে সেটা হচ্ছে সংখ্যা কতগুলো চার্জ পার্টিকেল আছে তা। তো ইলেকট্রনের চার্জ পার্টিকেল তো এখানে জানা আছে, প্রোটনের চার্জ পার্টিকেল জানা আছে, নিউটনের জানা নেই। এদেরকে এদিকে আনবো, চলে একটু ক্যালকুলেশনটাকে এগিয়ে নিয়ে যাই। তো দেখো এখানে 1.6 কাটলে পরে 1 হয়ে যাবে, 10 টু দি পাওয়ার -19 উপরে গেলে হয়ে যাবে 10 টু দি পাওয়ার 19 ইকুয়ালস টু -10 ইন্টু 10 টু দি পাওয়ার 18 প্লাস 6 ইন্টু 10 টু দি পাওয়ার 18
প্লাস 2n। ওকে, আচ্ছা এটাকে ভাঙলাম, ভেঙে করলাম এটাকে, আর 6 × 10⁻18 ছিল, আর এই যে 10⁻−19 যেটা ছিল তাকে 10 আর 10⁻18 এর আকারে লিখলাম। তাহলে এখানে দেখো -10 আর এখানে আছে +6, বিয়োগ করলে কত হবে -4 × 10⁻18 প্লাস 2n, আর এটাকে করলাম কি tn × 10⁻18। দেখো এটা যদি এদিকে আসে তাহলে 4 আর 10 কত হবে, এটা যেহেতু এদিকে আসলে প্লাস হবে তাহলে হয়ে যাবে 14 10⁻18 is equal to 2n. So n is equal to 14 × 10⁻18 by 2 মানে হলো 7, তো 7 × 10⁻18। এটা হচ্ছে অ্যান্সার। দেখি অপশনে ছিল কিনা, অপশনে 7.5 আছে, তাহলে এইটাই সব থেকে ক্লোজেস্ট, তো এইটাই আমরা নেব। হলো, ব্যাখ্যা এখানে হলো, লিখে নাও চটপট। নেক্সট কোশ্চেন যাই। দেখো ক্যালকুলেশনের দিকে আমরা খুব বেশি গুরুত্ব দেবো না, কারণ ক্যালকুলেশন যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা নিজেরা পারবে, যেটা লাগবে সেটা হচ্ছে কনসেপ্ট। তো আমি শুধুমাত্র ফোকাস রাখবো কনসেপ্টের দিকে, যাতে পরবর্তীকালে এই ধরনের কোশ্চেন পেলে সমস্যা না হয়। তো চলো নেক্সট কোশ্চেন। ক্যান অ্যান্ড ইনডিউস চার্জ এভার বি গ্রেটার দ্যান দ্য ইনডিউসিং চার্জ? মানে কি, কখনো কি আহিত চার্জ যার দ্বারা আহিত হচ্ছে, তার থেকে কি বেশি হতে পারে? উত্তর কি হতে পারে? এবং তার উপরে সুন্দর একটা হাই লেভেলের কোশ্চেন আমি সেট করে দিয়েছি। এ পয়েন্ট চার্জ প্লাস কিউ প্লেস অ্যাট এ ডিস্টেন্স অফ আর the center of an unground neutral conductor spherical of radius of r, যেখানে আরটা কিনা হচ্ছে গিয়ে যে ডিস্টেন্স আমি রাখছি এই পয়েন্ট চার্জটাকে তার থেকে ছোট। the magnitude of the total inducing charge on the near half of the sphere surface is q dash. Now the entire setup is immersed in the large medium of dielectric constant K is equal to 4. What will be the new magnitude of the induced charge on the same half of the sphere? তাহলে ঘটনাটা কি করা হয়েছে, এখানে একটা স্ফিয়ার আছে, স্ফিয়ারের কাছে একটা কিউ চার্জ রাখা আছে, এই পাশে যদি এটা কি চার্জ রাখা আছে, প্লাস কিউ চার্জ রাখা আছে, তাহলে ইন্ডাকশনের জন্য বা এরকম ভাবতে পারি যে প্লাস চার্জ আছে, প্লাস চার্জ এই যে টোটাল যে স্ফিয়ারটা আছে, স্ফিয়ারের থাকা যে মুক্ত ইলেকট্রন, যেহেতু এটা কন্ডাক্টর মিডিয়াম দিয়ে তৈরি, তার ভিতরে থাকা মুক্ত ইলেকট্রনগুলোকে একদিকে টেনে নেবে, তাহলে এখানে তৈরি হবে নেগেটিভ চার্জ আর এখানে তৈরি হবে পজিটিভ চার্জ। এই কনসেপ্টটাকে একটু মাথায় রেখো, এটা বারবার ইউজ কিন্তু আমাদের আগামী দিনের কোশ্চেনেও হবে। তাহলে এখানে যে ইন্ডাকশনের জন্য যে চার্জ হলো তাকে নাম দেওয়া হলো কিউ ড্যাশ। ওকে, এবার পুরো এই সিস্টেমটাকে যদি কে 4 ডাইইলেকট্রিক, কে এর ভ্যালু 4 এমন ডাইইলেকট্রিক মিডিয়ামে যদি আমি ঢুকিয়ে দিই তাহলে কি হবে? তাহলে ফার্স্ট আমাদেরকে মাথায় রাখতে হবে যে পরিমাণ ইন্ডাকশনের জন্য চার্জ সৃষ্টি হয় সেটাকে যদি কিউ ড্যাশ বলি, কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু কিউ ইনটু 1 - 1/k। এটা হচ্ছে রিলেশন। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছি যে দুটো শর্ত দাঁড়িয়ে আসবে, দুটো শর্ত বেরিয়ে আসবে, এক কন্ডাক্টর আর দুই নন কন্ডাক্টর। কন্ডাক্টর হলে বা কে এর ভ্যালু কত হয়? ফর কন্ডাক্টর কে হচ্ছে কি ইনফাইনাইট, তাহলে এখানে ইনফাইনাইট যদি বসায় তাহলে কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু কিউ ইনটু 1 - 1/ইনফাইনাইট। 1/ইনফাইনাইট মানে 0, তাহলে কিউ ড্যাশ হয়ে গেল কিউ এর সাথে সমান। তাহলে কোন স্ফিয়ার যদি আমার এখানে মেটালের তৈরি হয় বা কন্ডাক্টর এলিমেন্ট দিয়ে তৈরি হয় তাহলে কিন্তু সমান পরিমাণ চার্জ সৃষ্টি হবে। আর ডাইইলেকট্রিক মিডিয়ামের যেমন ভ্যালু হবে সেই অনুযায়ী যদি ধরো আমি বললাম কি এর ভ্যালু হচ্ছে 3, তাহলে কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু কি হবে, কিউ ইনটু 1 - 1/3, বিয়োগ করলে কি হবে কিউ এখানে গেল তাহলে 2/3। তাহলে কিউ এর যে ভ্যালু তার দ্বিগুণের 3/1, অর্থাৎ কিউ ড্যাশ অবশ্যই কিউ এর থেকে কিন্তু কম, কারণ নিচে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা। এটা তো গেল ফার্স্ট কথা, যে যদি কন্ডাক্টর হয় তাহলে পরে সমান হবে, আর যদি নন কন্ডাক্টর এলিমেন্ট হয় তাহলে সমান হবে না, কিছু পরিমাণ কম হবে। এবার কোশ্চেনটা সলিউশনে আসি।
তাহলে এখানে দেখতে পেলাম যে ইনফাইনাইট হলে পরে ব্যাখ্যা হলো। এবার আমাদের মেন জায়গাটা আছে, এগুলো অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, সেখানে তোমরা এই সব পিডিএফ আকারে পেয়ে যাবে। মেন আমি জায়গাটায় আসতে চাইছি যে আমাদের এখানে যে প্রশ্নটা ছিল যে চার্জ কত থাকবে, খুব সুন্দর একটা প্রশ্ন, যে আমি যদি এরকম কোনো ডাইইলেকট্রিক মিডিয়ামে প্রবেশ করাই তাহলে চার্জের কি কোনো পরিবর্তন হয়ে যাবে কি? দেখো, চার্জের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? এখানে যদি স্ফিয়ারটাকে যে কল্পনা করেছিলাম, এই যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারটা ভিতরে যখন আমরা চার্জ মানে আবেশের জন্য যখন চার্জের কল্পনা করছি, তো আবেশের জন্য এমন ভাবে চার্জও ডিস্ট্রিবিউট করবে যাতে কিনা ধাতুর ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হয়ে যায় শূন্য। তো দেখো এখানে মাইনাস চার্জ আর এখানে আছে প্লাস কিউ চার্জ, তাহলে দেখতে পেলাম কি দুটো চার্জ সমান এবং অপোজিট, সরি এখানে একটা মাইনাস হতো, কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ইন্টু 1 মাইনাস 1 বাই কি। ওকে, তো ইনফাইনাইট, তার জন্য কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ। এই জায়গাটাতে আসো, এখানে যদি প্লাস কিউ চার্জ হয় তাহলে এখানে তৈরি হবে মাইনাস কিউ, তাহলে প্লাস কিউ এর জন্য যদি ই এদিকে বলি, অবশ্যই এটা ভেক্টর রাশি, তাহলে মাইনাস কিউ এর জন্য ই এদিকে হবে, এটা ভেক্টর রাশি। অপোজিট দুটো ফোর্স যখন সম্মুখীন হবে তখন নেট ই হয়ে যাবে জিরো, নেট ই তো জিরো হবে। বোঝা গেল কি বললাম? চার্জের কি কোনো পরিবর্তন আসবে না? চার্জের পরিবর্তন আসবে না। কেন আসবে না? ইয়ের ইকুয়েশন কি? ইয়ের ইকুয়েশন হচ্ছে 1/4 পাই। যদি কোনো মিডিয়ামে প্রবেশ করায় তাহলে তখন আমাদের এখানে কি বসায়, এপসিলন এম ইনটু কিউ বাই আর স্কোয়ার। আশা করি মনে আছে কে কিউ বাই আর স্কোয়ার। এপসিলন এম মানে কি? এপসিলন এম মানে হচ্ছে, এপসিলন এম মানে, চলো এখানে আসি, এপসিলন এম মানে হচ্ছে 1/4 পাই কে এপসিলন নট ইনটু কিউ বাই আর স্কোয়ার। তো ডিস্টেন্স দেখো এখান থেকে যেটা আছে সেটা সেমই রেখেছি, কোনো পরিবর্তন আমি ঘটাতে চাইছি না, আরই আছে। কিন্তু দেখো কে ভ্যালু এখানে 4 হয়ে গেছে, তাহলে কে এর ভ্যালু যদি চার্জ হয় তাহলে পরে টোটাল ই এর ভ্যালু কিন্তু ডিক্রিজ করে যাচ্ছে চার্জের কোনরূপ পরিবর্তন না ঘটিয়ে। এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট। কি বললাম আবার বলছি, কে এর ভ্যালু যেহেতু 4 হচ্ছে তাহলে পুরো ই, এটা তো ই এর ইকুয়েশন, এটা তো ই এর ইকুয়েশন, তাহলে ই এর ইকুয়েশনে দেখতে পাচ্ছি যে কে এর ভ্যালু যেহেতু 4, তাহলে পুরো ই এর ভ্যালু কিন্তু ডিক্রিজ করে যাচ্ছে। অর্থাৎ চার্জ এমন ভাবে নিজেকে রিডিস্ট্রিবিউট করবে যাতে ই এর ভ্যালু ডিক্রিজ করে, কিন্তু চার্জ যে কোনো প্রকার যেন হাত না লাগে। তাহলে কি হলো এখানে উত্তর, যে কোশ্চেনটা দেওয়া আছে যে স্ফিয়ারটা আছে, স্ফিয়ারের উপর যে নেট চার্জ সেটা কিন্তু সেমই থাকবে, কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ডাউনে যাবে। বোঝা গেল? চলো আর একটা ভালো কোশ্চেন এর উপর দিকে এগিয়ে যাই। চলো এটা যদি লিখতে চাও লিখে নাও, নেক্সট লিখে নাও, নেক্সট লিখে নাও। Explain why induction stopped after some time in a metal sphere. কেন একটা মেটাল স্ফিয়ারে ইন্ডাকশনের একটা নির্দিষ্ট সময় পর গিয়ে আর ইন্ডাকশন বা আবেশিত আধান আর সৃষ্টি হয় না, একটা লিমিট পর্যন্তই হয়। তাহলে তার জন্য একটা জয়েন্ট এন্ট্রান্স লেভেলের একটা কোশ্চেন এখানে আমি অ্যারেঞ্জ করে দিয়েছি। কোশ্চেনটাকে তোমরা তোলো, 1 2 3 পজ করো, লেখো 1 2 3। আশা করি লিখে নিয়েছো। A point charge Q is fixed at a point P at the distance 2r from a center O of an isolated unground nuclear conducting sphere of the radius r. তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা স্ফিয়ার আছে, স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে r, আর স্ফিয়ারের সেন্টার থেকে 2r ডিস্টেন্সে, তাহলে এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে 2r। কি রাখা আছে 2r ডিস্টেন্সে? প্লাস কিউ চার্জ রাখা আছে। ওকে, প্লাস কিউ চার্জ রাখলাম 2r ডিস্টেন্সে, এবং এই স্ফিয়ারটা কেমন? আইসোলেটেড আনগ্রাউন্ড, মানে এর ভিতরে যে চার্জ আছে কোনোভাবে সেটা ডিস্টার্ব হচ্ছে না, চার্জটা আনগ্রাউন্ড করা আছে মানে গ্রাউন্ড করা নেই।
তাহলে যতটা চার্জের ভিতরে থাকবে সেটা থেকে যাবে। আর কি আইসোলেটেড সিস্টেম। ওকে। Due to induction of the net negative charge accumulated on the surface close at P, তাহলে এটাকে নাম দেওয়া হয়েছে P পয়েন্ট। এটা হচ্ছে P পয়েন্ট। আচ্ছা, P পয়েন্ট, net positive charge accumulated on the further surface of the further surface if the electric potential of the center E of the sphere due to the induced charge along is V induced and V inside and the net electric field at the center O। তাহলে আমাদেরকে দুটোর ভ্যালু সম্বন্ধে আইডিয়া লাগাতে বলেছে। একটা হচ্ছে V ইনসাইড কত আর V নেট কত। দেখো একটু আগে জেনেছি যেহেতু এটা মেটালের তৈরি একটা কন্ডাক্টিং স্ফিয়ার, তাহলে এখানে যখন কিউ চার্জ আনছি তাহলে কি হবে, তাহলে এখানে দেখতে পাচ্ছি মাইনাস চার্জের জন্ম নেবে এবং দূরবর্তী প্রান্তে প্লাস চার্জের জন্ম নেবে। তাহলে এই প্লাস চার্জের জন্য ই যদি এদিকে কাজ করে তাহলে মাইনাস ই মানে উল্টো দিকে, আর একটা এই মাইনাস চার্জের জন্য ই এদিকে কাজ করবে এবং তারা সমান ও বিপরীত। তাহলে নেট ই সেন্টারে কি পাচ্ছি, জিরো, তাই না? একটা ই কাজ করছে এদিকে, একটা ই কাজ করছে এদিকে। আমি যখন নোটে পড়িয়েছিলাম তখন পরিষ্কার করে বলেছিলাম যে ই এর ভ্যালু ক্যালকুলেশন করার সময় চার্জের আধানের যে প্লাস বা মাইনাস অবশ্যই ইউজ করতে হবে। প্লাস মাইনাস নিজে থেকেই তার ডাইরেকশন ঠিক করে দেবে, এটা হচ্ছে তার একটা জলজান্ত উদাহরণ। তাহলে প্লাসের জন্য ওর ডাইরেকশন ঠিক করে দিল, মাইনাস ওর মাইনাসের জন্য ডাইরেকশন ঠিক করে দিল। কেন এই কথাটা বলছি, দেখো ই এর ইকুয়েশন কি ছিল, শর্টে যদি লিখি তাহলে কে কিউ বাই আর স্কোয়ার, যদি পজিটিভ চার্জের জন্য হয়। দুটো কন্ডিশন, যদি পজিটিভ হয় তাহলে পজিটিভের জন্য কি হয়ে যাবে, কে কিউ বাই আর স্কোয়ার, এবং অবশ্যই এটা ভেক্টর রাশি। মাইনাসের জন্য কি হবে, মাইনাস কিউ এর জন্য নেগেটিভ, ফর নেগেটিভ, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস কিউ, তাহলে কে মাইনাস কিউ বাই আর স্কোয়ার। তাহলে এটাকে যদি এইটাকে যদি আমি এদিকে বলি তাহলে এইটাকে কোন দিকে বলতে হবে, এদিকে, তাই নয় কি? এটা এতক্ষণ ধরে বলছি। তাহলে দুটো বিপরীত ফোর্স সেন্টারে দেখতে পাচ্ছি কাজ করছে বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করছে। নেট ই জিরো, নেট ই কোথায় কোথায় জিরো আছে, এখানে একটা নেট ই জিরো দেখতে পাচ্ছি, এখানে একটা নেট ই জিরো দেখতে পাচ্ছি। তাহলে বি বা সি এর ভিতরে কোনো একটা হবে, বি আর ডি এর ভিতরে। এবার হচ্ছে ভি, এখানে বলা হচ্ছে ভি ইনসাইড জিরো, আর ভি ইনসাইড হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কিউ বাই টু আর। দেখো এখানে খুব মজার একটা কনসেপ্ট। তো দুটো চার্জ দুদিকে তৈরি হয়েছে, কারো কারো মনে হয়তো এখানে লাগতে পারে যে ভি এর ভ্যালু জিরো হচ্ছে, মোটেই না, ভি এর ভ্যালু এখানে কিন্তু জিরো হবে না। তার কারণ কি, দেখো এই যে স্ফিয়ারটা ছিল, এখানে বড় করে স্ফিয়ারটাকে আমি দেখাচ্ছি। ধরো এখানে যে স্ফিয়ারটা আছে, এই স্ফিয়ারের এদিকে ধরো নেগেটিভ চার্জ চলে গেছে আর এখানে ধরো পজিটিভ চার্জ চলে এসছে, ওকে? তাহলে এই নেগেটিভ চার্জ এদিকে যাওয়া আর পজিটিভ চার্জ এদিকে চলে আসা, এটা কি স্বতঃস্ফূর্ত ঘটনা? মোটেই না, বাহ্যিক কোনো একটা চার্জের জন্য এই ঘটনাটা ঘটেছে। যেমন একটা বিল্ডিং কে যদি কনসিডার করি, ধরো এখানে যদি একটা বিল্ডিং কে আমি কনসিডার করি, এইখানে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর একটা গ্রাউন্ড ফ্লোর, এখান থেকে কোনো একটা টপকে আমি 10 তলার উপরে নিয়ে গেলাম টপটাকে। তাহলে এই টপ আর এই টপের ভিতরে কিন্তু ওজনের বলো কোনো কিছু ফারাক ঘটেনি, কিন্তু তুমি যখনই খেয়াল করবে স্থিতিশক্তির ভিতরে কিন্তু ফারাক ঘটে গেছে। তাহলে এই টপ কি নিজে নিজে গেছে না বাহ্যিক কোনো এজেন্টের দ্বারা গেছে? অবশ্যই বাহ্যিক কোনো এজেন্টের দ্বারা গেছে। বাহ্যিক এজেন্ট যখন এই টপটাকে এখানে নিয়ে এসে তখন এর ভিতরে স্মৃতিশক্তির জন্ম নিয়ে নিয়েছে। কেন? বাহ্যিক এজেন্ট কাজ করেছে, তার কাজটা এর ভিতরে স্মৃতিশক্তি রূপে জমা হয়েছে। গ্র্যাভিটির তুলনা কেন করলাম, এখানেও কিছুটা সেই রকম। তাহলে এই চার্জ যে এক মাথার এদিকে যে পজিটিভ চার্জ আরেক মাথায় চলে এলো, এটা কিন্তু নিজে নিজে ঘটে নি। এই চার্জ ডিস্ট্রিবিউশন হওয়ার ফলে এদিকে একটা স্মৃতিশক্তির জন্ম নেবে ভি, এদিকেও একটা স্মৃতিশক্তির জন্ম নিয়েছে ভি, যেমন এটাতে হলো। তাহলে এই দুটো চার্জের যে স্মৃতিশক্তির টোটালটা ওখানে আমি দেখতে পাবো। তাহলে অবশ্যই ভি এখানে শূন্য নয়, ভি ইনসাইড ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কিউ বাই টু আর। বোঝা গেল? খুব সুন্দর একটা উদাহরণ। চলো কিছু নোট আমি রেখেছি, হ্যাঁ রেখেছি, তুলে নিতে পারো। 1 2 3 নেক্সট। চলো এখানে ই নেটের কথা বলেছি, চলো নেক্সট। 1 2 3। দেখো এত কথা যদি আমি বলতে যাই
প্রচুর লম্বা ভিডিও হয়ে যাবে, কোনো কাজের কাজ হবে না। তোমরা বাড়িতে সময় করে এগুলো লিখে নেওয়ার পর দেখে নিতে পারবে। নেক্সট, হাউ ক্যান ইউ চার্জ এ মেটাল স্ফিয়ার পজিটিভলি উইদাউট টাচ ইট? বাহ, দারুণ একটা কোশ্চেন। এটা কি উত্তর পারবে তোমরা? কোন একটা স্ফিয়ারকে আমি টাচ করব না, কিন্তু ওকে আমি পজিটিভলি চার্জ করে দেবো, সেই প্রসেসটা কি হবে? এর উপরে এখানে একটা সুন্দর কোশ্চেন আমি বানিয়েছি। তো এ নিউট্রাল আনগ্রাউন্ড মেটালিক স্ফিয়ার, তাহলে এটাও কন্ডাক্টর। মেটালিক স্ফিয়ার ইজ মাউন্টেড অন এ ইনসুলেটেড স্ট্যান্ড, তাহলে একটা ইনসুলেটেড স্ট্যান্ডের উপরে একটা স্ফিয়ার রাখা আছে, ইনসুলেটেড স্ট্যান্ডের উপরে একটা স্ফিয়ার আছে। স্ফিয়ারটা কেমন? মেটালিক স্ফিয়ার। আচ্ছা হলো, while the rod is held in the positions charge of a glass rod, while the rod of held in the positions, the sphere is briefly touched by the human finger on its right side. তাহলে এদিকে কি করলাম, একটু ছোট করি, রাইট সাইড ফিঙ্গার দিয়ে টাচ করেছি, তারপর রিমুভ করা হলো, দ্য গ্লাস রড টেকস অ্যাওয়ে, তারপর গ্লাস রডকে সরিয়ে নেওয়া, পুরো ঘটনাটা বলছি। হোয়াট উইল বি দ্য চার্জ অফ দ্য স্ফিয়ার ডিস্ট্রিবিউশন? ইলেকট্রন ফ্লো, এখানে চারটে অপশন দেওয়া আছে, ইলেকট্রন ফ্লো এ বি সি করে ডিউরিং দ্য টাচ অফ দ্য প্রসেস। তাহলে কোথা থেকে ইলেকট্রন ফ্লো হলো এবং কোন দিকে হলো, আর এখানে টোটাল চার্জ কি হবে। খুব সুন্দর। চলো, এটা একটা স্ফিয়ার আছে, এই স্ফিয়ারটাকে একটা আমি ইনসুলেটেড স্ট্যান্ডের উপরে রাখলাম, এখানে একটা গ্লাস রড রেখেছি। ধরে নাও এটা কি চার্জ ছিল? পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ রাখা হয়েছে, তাহলে এটা আমার গ্লাস রডটা ছিল পজিটিভলি চার্জ। ওকে, যেই আমি পজিটিভলি চার্জের রডটাকে আনবো ইন্ডাকশনের জন্য, এখানে কিন্তু নেগেটিভ চার্জ সৃষ্টি হতে লাগবে। দূরবর্তী প্রান্তে পজিটিভ চার্জের সৃষ্টি হতে লাগলো। এবার কি করলাম, আমি একটা আঙুল দিয়ে এখানে টাচ করলাম, এই অবস্থাতে যেমন আছে এই সিস্টেমটা, এই অবস্থাতে আমি এখানে আঙুল দিয়ে টাচ করলাম। যে আঙুল দিয়ে টাচ করবো আমার গোটা বডিটা তো মাটির সাথে টাচ হয়ে আছে, তাহলে এই পজিটিভ চার্জ আমার বডি থেকে নিচে নেমে যাবে। বা উল্টোটা বলতে হবে যে মাটি থেকে কিছু ইলেকট্রন ছুটে এসে এর ভিতরে পজিটিভ চার্জকে প্রশমিত করে দেবে। বোঝা গেল? তাহলে আলটিমেট যেটা দাঁড়ালো, এখানে পজিটিভ চার্জগুলো রিমুভ হয়ে গেল। হলো, এটা গেল সেকেন্ড ধাপ। প্রথমে আনা হলো, তারপর টাচ করা হলো, সেকেন্ড ধাপ। তারপরে গ্লাস রডটাকে সরিয়ে দিলাম। তাহলে এখন এই স্ফিয়ারটার মধ্যে কি পড়ে আছে? এই স্ফিয়ারটার মধ্যে শুধুই নেগেটিভ চার্জ পড়ে আছে। তাহলে নেগেটিভ চার্জ যদি পড়ে থাকে, নেগেটিভ চার্জ তো একে অপরকে বিকর্ষণ করে, এবং এটা যেহেতু মেটালিক, তাহলে পুরো চার্জ এর ভিতরে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে দেখো, মেটালিক চার্জ পুরো এর চারিধারে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে কি বুঝতে পারলাম? একে টাচও করলাম না, অথচ এটাকে নেগেটিভলি চার্জ করে ফেললাম। তাহলে ইলেকট্রনের ফ্লো কোথা থেকে হয়েছে? মাটি থেকে স্ফিয়ারের দিকে ইলেকট্রনের ফ্লো হয়ে ঘটনাটা ঘটলো। তাহলে অপশন সি হচ্ছে এর উপযুক্ত অ্যান্সার। চলো, এখানে ছোট্ট একটা নোট রেখে দিয়েছি, যারা একদম সুন্দর গুছিয়ে পাতিয়ে রাখতে চাও প্রত্যেকটা জিনিসকে, তাদের জন্য। 1 2 3 নেক্সট। 1 2 3 নেক্সট। ও, কোশ্চেনটা তাহলে এখানে এইটাকে আমি যেটা বলেছি তার ঠিক উল্টো, অর্থাৎ থেকে নেগেটিভ চার্জ বিশিষ্ট গ্লাস রড আনা হয়েছে। এখানে পজিটিভ চার্জ হয়েছে, এখানে নেগেটিভ, বাকি ঘটনা তো তুমি জানো। ওকে, কোনো অসুবিধা নেই, একই কোশ্চেন, বিপরীত আর একটা জিনিস। আচ্ছা, নেক্সট কোশ্চেন, why can we treat charge as a continuous at a microscopic level? মাইক্রোস্কোপিক লেভেলে চার্জকে কেন ভাবা হয়, এ কথাটা একটা কি মিনিং, কি এর ইন্টারনাল মিনিংটা কি, বোঝাটা খুব জরুরি। আমাদের সর্বপ্রথম মাথায় আসবে যে চার্জ খুব ছোট ছোট পার্টিকেল, সেই জন্য মাইক্রোস্কোপিক ভাবা হচ্ছে। ঠিক তা না। যেমন ধরো এক বালতি জল আছে তোমার কাছে, এক বালতি জলের কথা যদি তুমি কল্পনা করো, তাহলে জলটাকে দেখলে মনে হবে হ্যাঁ একটা পুরো গোটা একটা বিষয়, একটা গোটা জিনিস, এবং তার একটা উপরে সারফেস আছে যেটা কিনা সমতল, বালতিটা জলে ভরা আছে। ব্যাপারটা কিন্তু এখানেই সীমিত নয়, শেষ নয়।
এর মেন গল্পটা কোথায় যাচ্ছে, যে তুমি যদি মাইক্রোস্কোপে জলটাকে ভালো করে খেয়াল করো তো দেখবে যে অসংখ্য জলের অণু পাশাপাশি শুধু অবস্থান করে আছে, একে অপরের সাথে কিন্তু যুক্ত হয়ে নাই। অসংখ্য অণু পাশাপাশি অবস্থান করে একটা জিনিসকে দেখাচ্ছে। চার্জের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, অসংখ্য চার্জ পার্টিকেল বস্তুর ভিতরে ছড়িয়ে আছে, ওরা কিন্তু একটা জিনিস নয়। তাহলে এটা তো একটা সিম্পল কনসেপ্ট। এর উপরে কোশ্চেন কি বানানো যেতে পারে? তবে কোশ্চেন একটা সুন্দর বানিয়ে দিয়েছি, এ নন ইউনিফর্ম লিনিয়ার চার্জ ইজ ডিস্ট্রিবিউটেড অ্যালং দ্য থিন সেমি সার্কেল রড। তার একটা সেমি সার্কেল রড আছে এরকম। এই সেমি সার্কেল রডের উপরে আমি কি করেছি, চার্জকে ডিস্ট্রিবিউট করেছি, এবং এটার রেডিয়াস হচ্ছে আর। আচ্ছা, দিয়ে আমাকে বলেছে দুটো জিনিস বার করতে, এক এই রডটার মধ্যে টোটাল চার্জ কত, আর বলেছে ই এর ভ্যালু কত সেন্টারে। দারুণ কোশ্চেন, দেখো নিজেরা পারো কিনা। 1 2 3 পজ করে নিজে চেষ্টা, পজ করে নিজে চেষ্টা। আচ্ছা করি আমি। এখানে একটা অতিরিক্ত ইনফরমেশন দেওয়া আছে যে চার্জের রৈখিক আধান ঘনত্ব হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা নট সাইন থিটা। অর্থাৎ এখানে যে চার্জটা ডিস্ট্রিবিউটেড আছে এটা ইউনিফর্ম না, নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউটেড আছে। অর্থাৎ থিটা যদি চেঞ্জ হয়, এখান থেকে শুরু করে যদি আমি এদিকে যাই, থিটা যদি চেঞ্জ হয় তাহলে সাইন থিটার ভ্যালু চেঞ্জ হবে, সাইন থিটার ভ্যালু চেঞ্জ হলে ল্যামডারও ভ্যালু চেঞ্জ হবে। কারণ কোশ্চেন, তাই নয় কি? সচরাচর আমরা যত কোশ্চেন পাই ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউটেড পাই, এখানে একটু হায়ার লেভেল আছে যে নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন অবস্থায় আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে কিউ ক্যালকুলেশন করতে হবে আর ইটা ক্যালকুলেশন করতে হবে। চলো দেখি। ফার্স্ট চার্জের কথা বলি। চার্জ মানে কি, আমি এখানে এটাকে লিখে নাও, লিখে নেওয়াটা জরুরি। ধরো তুমি লিখে নিয়েছো 1 2 3, আমি এবার বোঝাবো, বোঝাটা জরুরি, নোটও জরুরি, অবশ্যই নোট জরুরি। একটু বড় করি যাতে প্যারালালি তোমরাও দেখতে পাও, পাচ্ছ? একটু বড় করি। ঠিক, সেমি সার্কেল ছোট ছোট করে আঁকতে হবে আমাকে, কারণ অনেক কিছু এখানে আলোচনা করার আছে। এটা একটা সেমি সার্কেল, অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত একটা পরিস্থিতি এখানে তৈরি করা হয়েছে। এবার এর ভিতরে আমি চার্জ ছেড়েছি এবং এখানে বলা আছে ল্যামডা হচ্ছে কি ল্যামডা নট সাইন থিটা। আমি এখানে চার্জ কতটা আছে বার করবো কি করে? রিলেশন থেকে ল্যামডা নট সাইন থিটা থেকে চার্জ কি করে বার করবো? সিম্পল উপায়, ইন্টিগ্রেশনের মাধ্যমে। আমি সিম্পল যোগ কেন করতে পারবো না যে পার ইউনিটে যদি ল্যামডা হয় তাহলে ল্যামডা 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 ইন্টু 2 পাই আর, 2 পাই তো নাই, পাই আর দিয়ে গুণ করে দেবো ল্যামডার সাথে ভ্যালু হয়ে যাবে? হবে না। কেন হবে না? কারণ থিটা যেমন যেমন চেঞ্জ হচ্ছে, সাইন থিটার ভ্যালু চেঞ্জ হচ্ছে, সাইন থিটার ভ্যালু চেঞ্জ হলে ল্যামডার ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাহলে 2 পাই পাই আর ইন্টু ল্যামডা করাটা কিন্তু কোনো যুক্তির কাজ হবে না। কারণ এখানে ল্যামডার ভ্যালু একরকম হলে এখানে আরেক রকম, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম। বুঝতে পেরেছি? সব জায়গায় কিন্তু ভিন্ন ভিন্ন। এরকম কেসে কে সাহায্য করে আমাদেরকে? ইন্টিগ্রেশন। তাহলে আমরা কি করলাম, এই যে ছোট্ট যে অংশটা আছে এই ছোট অংশটাতে আমি ধরো এইখানে ডিসটেন্সটাকে বললাম ডিএল। এই ডিএল এর ভিতরে চার্জ বার করব, বার করার পরে পুরোটাকে ইন্টিগ্রেশন করে দেবো। কোথা থেকে? 0 থেকে সার্চ করে একদম 180 ডিগ্রি, অর্থাৎ 0 থেকে শুরু করে পাই পর্যন্ত। তাহলে ডিএল এটা যদি এখানে আঁকি একটু ভালো করে, এটা হচ্ছে বৃত্তচাপ, যেটা কিনা হচ্ছে ডিএল, এটা হচ্ছে আর। এই ছোট্ট ডিএল এর জন্য এখানে যে অ্যাঙ্গেল তৈরি হলো সেটাও নাম দিলাম ডি থিটা। আর এখানে যে চার্জটা পাবো আমি কনসিডার করে দিলাম সেটা হচ্ছে ডিকিউ। এটা আগে থেকে কনসিডার করলাম। তাহলে আমরা কি জানি? বৃত্তচাপ ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ ইনটু কোণ, তাই না? কি? তাহলে ডিএল ইজ ইকুয়াল টু আর ডি থিটা জানি আমরা। এবার ডিকিউ মানে কি? ডিকিউ মানে হচ্ছে আধান ঘনত্ব ইনটু দৈর্ঘ্য। আধান ঘনত্বের ভ্যালু কত আছে? আধান ঘনত্বের ভ্যালু আছে ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা নট সাইন থিটা, আর ডিএল এর ভ্যালু হচ্ছে আর ডি থিটা ডিকিউ ইজ ইকুয়াল টু এটা। বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করি, কোথা থেকে? 0 থেকে শুরু করে পাই পর্যন্ত। তাহলে ইন্টিগ্রেশন শুরু করলাম 0 টু পাই, এখানেও ইন্টিগ্রেশন করলাম 0 টু পাই। ওকে, একটু জায়গা বেশি লাগবে। ডিকিউ এর ইন্টিগ্রেশন করে ধরো আমি ধরলাম যে টোটাল চার্জ এখানে বেরিয়ে গেল কিউ, ধরতেই হবে। টোটাল চার্জ ধরলাম আমি কিউ।
যতটা জায়গা বাঁচানো যায় সেজন্য উপর দিক করে লিখছি। ল্যামডা নট আর আর হচ্ছে কনস্ট্যান্ট বার করলাম, ল্যামডা নট আর আর কনস্ট্যান্ট বেরিয়ে গেল। ইন্টিগ্রেশন 0 টু পাই সাইন থিটা ডি থিটা, সাইন থিটা ইন্টিগ্রেশন করলে কি হয়, কস থিটা হবে মাইনাস কস থিটা। তাহলে ল্যামডা নট আর ব্র্যাকেটে থাকলো মাইনাস কস থিটা, অ্যাঙ্গেল হলো 0 টু পাই। ভ্যালু যদি বসাই কস জিরোর ভ্যালু হচ্ছে 1, একে একে আছে। তাহলে ল্যামডা নট আর এখানে মাইনাস কস অ্যাসোসিয়েটিভ ভ্যালু হচ্ছে -1 মাইনাস কস জিরোর ভ্যালু হচ্ছে 1। তাহলে একটা অলরেডি মাইনাস আছে সূত্রের জন্য, ইন্টিগ্রেশনের সূত্রে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আবার মাইনাস কস থিটা মানে মাইনাস কস জিরো, মাইনাস কস জিরোর ভ্যালু হচ্ছে -1। ওকে, তাহলে এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস, এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস মানে 2, তাহলে হয়ে গেল 2 ল্যামডা নট আর। এটা হচ্ছে টোটাল চার্জ। দেখো শুরুর দিকে যাদের ইন্টিগ্রেশন সম্বন্ধে একটু দখল কম তাদের একটু হটপট লাগবে, কিন্তু সাথে থাকো, একাধিক এরকম কোয়েশ্চেন বারবার ফেস করতে থাকবো আমরা, আমাদের এই দুর্বলতা কেটে যাবে। কিন্তু জেনে রাখবে যতক্ষণ টাচে না থাকবে ততক্ষণ কিছু হবে না। আর খাতা পেন নিয়ে অবশ্যই নিজেকে প্র্যাকটিস করতে হবে, ভিডিও পজ করে। শুধু যদি ভিডিও দেখো দেখাই হবে, সিনেমা দেখার মতো, কোনো ফ্রুটফুল রেজাল্ট বেরোবে না। ইন্টারেকশন মাস্ট, ইন্টারেকশন মাস্ট। তাহলে কিউ পেলাম, কিউ বার করে ফেললাম। দেখি চারটে অপশনের ভিতরে কেউ কিউটা এরকম আছে 2 ল্যামডা কিউ 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 2 ল্যামডা আর, 2 ল্যামডা নট আর এখানে একটা আছে, এখানে 2 ল্যামডা নট আর আছে। তাহলে এ আর সি এর ভিতরে কেউ একজন হবে। এবার ই এর ভ্যালু বার করি, এটাকে মুছতে হবে। পরের পাতে কিছু আছে, হ্যাঁ আছে। ই এর ভ্যালু বার করি। আচ্ছা আগে ফার্স্টে, হ্যাঁ আমারই অন্যায়, চলো লেখো। ধরলাম যে তোমরা দেখে দেখে লিখে নিয়েছো, 1 2 পজ করে লেখো, 2 3 আগে লেখো তারপর বুঝিয়ে দিচ্ছি আমি। লেখা বোঝা একসাথে হয় না, ব্রেন একটাই কাজ একসাথে করতে পারে, আমরা কেউ মাল্টিটাস্কার নই। একটু বড় করে দিলাম, নাও 1 2 3 4, 1 2 3 4 পজ লেখো। চলো এবার শুরু করি। ফার্স্ট কি হচ্ছে, সেন্টারে আমাদেরকে তড়িৎ ক্ষেত্র পাবো বলে পারবে। তাহলে এখানে হচ্ছে আমাদের সেমি সার্কেলটা আছে। ওকে, কালারটা একটু চেঞ্জ করি। চলো ধরো এখানে আমরা যে ছোট টুকরোটা বেছে নিয়েছিলাম সেটা, সেন্টারে যে কোণ করছে একই ডি থিটা, এখানে যে দৈর্ঘ্য হচ্ছে সেটা হচ্ছে ডিএল। ধরে নাও এর জন্য যে ই জন্ম নিচ্ছে সেটাকে বললাম ডিই। ওকে, এতটুকু তো বোঝা গেল যে এখানে যদি কিছু পরিমাণ চার্জ থাকে তার জন্য একটা তড়িৎ ক্ষেত্র পাবো এদিকে কাজ করবে। তাহলে ধরে নিলাম এখানে ডিই তড়িৎ ক্ষেত্র পাবো চার্জ করছে, এটা নেগেটিভলি চার্জ, এদিকে কাজ হচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আমি যদি ধরে নিই যে এই ইটা এখানে থিটা কোণ করে আছে, তাহলে তো দুটো উপাংশ বেরিয়ে আসবে, একটা এক্স অ্যাক্সিস বরাবর আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ডি এর উপাংশ কি হবে, ডিই কস থিটা, আর এদিকে কি হবে ডিই সাইন থিটা। একই সাথে ঝামেলা মেরে দিই, এদিকে ধরো একটা ছোট টুকরো আছে ভেবে নাও, তাহলে এরও জন্য এরকম, এরও দুটো উপাংশ হবে ডিই কস থিটা এদিকে, আর এর এদিকে একটা উপাংশ হবে সেটা হচ্ছে ডিই সাইন থিটা। ডিই কস থিটা দুটো সেম এবং অপোজিট, দুটো সেম এবং অপোজিট, তাহলে এদিকে কেটে বাদ দিলাম। এটা কি করলাম, এখানে যত ডিগ্রি অ্যাঙ্গেলে ভেবেছিলাম এদিকেও ঠিক তত ডিগ্রি অ্যাঙ্গেল আমি একই জিনিস কল্পনা করলাম, সিমেট্রিকে কাজে লাগিয়ে। এই বৃত্তচাপ বা অর্ধবৃত্ত যেটা আছে সেটাকে সিমেট্রিতে দুটো ভেঙে নিয়ে আমি ভাবনা চিন্তাটা করলাম। তাহলে ডিই কস থিটা চলে গেল, পরে থাকলো কি ডিই সাইন থিটা। এখন এই ডিই সাইন থিটা ক্যালকুলেশন করার দুটো উপায় আমি নোটে বা পড়ানোর সময় দুটোই দেখিয়েছি। এক, 0 থেকে 90 ডিগ্রি যদি ভাবি, 0 থেকে 90 ডিগ্রি যদি ভাবি তাহলে অর্ধেকের অর্ধেক হলো, আর এদিক থেকে আবার অর্ধেকের অর্ধেক ক্যালকুলেশন করতে হবে। তাহলে এদিক থেকে আসবে একটা ডিই সাইন থিটা, এদিক থেকে আসবে একটা ডিই সাইন থিটা, মানে এখানে আমাকে ভ্যালু নিতে হবে 2 ডিই সাইন থিটা। এটা একটা হতে পারে, আর কিছুই না, ডি সাইন থিটাকেই শুধু নিলাম, অ্যাঙ্গেল একদম 0 থেকে 180 ডিগ্রি ক্যালকুলেশন করলাম। ওকে, দুটোর ভিতরে যেটা একটা ইচ্ছা করতে পারো। চলো মাথায় ঢুকে গেছে আশা করি যে কি করতে চলেছি। ছবি এখানে মোটামুটি পাশাপাশি, হ্যাঁ খুব সুন্দর ছবি এবং লেখা দুটোই। তাহলে দেখতে পাচ্ছি যে যা কিছু বেঁচে থাকলো সব ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু কিন্তু আমার 0 হয়ে গেছে। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যে ই ওয়াই সেটা হচ্ছে কি ডিই সাইন থিটা। ডি এর ভ্যালু একটু আগে বার করেছি, বা ডি এর ভ্যালু আমরা বার করে নিই, ডি ইজ ইকুয়াল টু কি
ডি ইজ ইকুয়াল টু কি জানি আমরা, কে কিউ, তো কিউ তো এখানে নয়, এখানে আছে ডি কিউ বাই আর ক্যাপিটাল আর স্কোয়ার। ওকে, বোঝা গেল কি করলাম? আশা করি বোঝা গেছে। আচ্ছা, কে এর ভ্যালু কত? 1/4 পাই এপসিলন নট ইন্টু ডিকিউ এর ভ্যালু এর আগে আমরা বার করেছি, ডিকিউ হয়ে গেল, ডিকিউ 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 কোথায় গেল? ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিআর ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডিএল। আচ্ছা, ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ভ্যালু ছিল হচ্ছে গিয়ে ল্যামডা নট সাইন থিটা, ডিএল এর ভ্যালু হচ্ছে আর ডি থিটা। বোঝা গেল? ল্যামডা নট সাইন থিটা আর ডি থিটা, ল্যামডা নট সাইন থিটা আর ডি থিটা, ডিকিউ এর ভ্যালু ল্যামডা নট সাইন থিটা আর ডি থিটা। ল্যামডা নট সাইন থিটা আর ল্যামডা নট সাইন থিটা আর ডি থিটা, আর উপাংশ বিভাজন থেকে একটা অংশ এসছে সাইন থিটা, এটাকেও দিলাম এর সাথে সাইন থিটা। ওকে, নিচে আছে একটা আর স্কোয়ার, আর স্কোয়ার কাটলো, ইন্টিগ্রেশন কোথা থেকে? 0 টু পাই। তাহলে দেখো পড়ে থাকলো কি? সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন হয় না, তাহলে আমাকে কি করতে হবে? এখানে একটা হাফ আনতে হবে বাইরে, বাইরে একটা হাফ গুণ করে নেবো আমরা। তাহলে বাইরে যদি একটা হাফ গুণ করি তাহলে ভিতরে একটা 2 দিতে পারবো, ছোট করিস। তাহলে বাইরে একটা হাফ আনলাম, তাহলে হলো কি 1/2 ইন্টু 4 পাই এপসিলন নট ইন্টিগ্রেশন 0 টু পাই, উপরে যেহেতু 2 চলে এসেছে তাহলে হয়ে গেছে 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা বাই, আরটাও কনস্ট্যান্ট চলে, আরটাও বার করে রেখেই লাভ। 2 সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা। তো চলো এই দেখো আমাদের ক্যালকুলেশন শুরু হয়ে গেছে। এখানে ল্যামডা নট বাই 4 পাই এপসিলন নট বাই আর, হাফ এনেছিলাম, হাফটার উপরে 1 মাইনাস কস 2 থিটা, ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করলে পরে 1 এ ইন্টিগ্রেশন করলে হবে থিটা, আর কস 2 থিটা ইন্টিগ্রেশন করলে একটু বড় করি কেন, আর কস 2 থিটা ইন্টিগ্রেশন করলে হবে সাইন 2 থিটা বাই 2 আসলো। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 0 টু পাই, একবার পাই বসাবো, তাহলে থিটার জায়গায় এটার জন্য, এই ফাংশনটার জন্য থিটার জন্য কি আসবে? পাই, জিরোর জন্য আসবে 0 হলো, এই ফাংশনটার জন্য আসবে সাইন 2 ইন্টু পাই মানে 360, 360 এর ভ্যালু হচ্ছে 0, আর সাইন যখন 0 বসাবো, এটা লোয়ার লিমিট যখন বসাবো, তাহলে সাইন 2 থিটা ইন্টু 0 মানে সাইন 0, সাইন 0 ভ্যালু 0। তাহলে সাইনের পোর্শন থেকে কিছুই পড়ে থাকছে না, শুধুমাত্র পড়ে থাকছে পায়ের পোর্শন থেকে, শুধুই একটি পাই। ওকে, চলো আশা করি বোঝা গেছে। না বোঝা গেলে পরে আরেকবার পিছিয়ে গিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে। আর যারা আমাকে ফলো করছো টানা, তারা তো সব ক্যালকুলেশন অলরেডি এরকম দেখে নিয়েছো। আচ্ছা হলো, এবার ভেক্টর রাশি যেহেতু, তাহলে তার ডাইরেকশন থাকবে। ডাইরেকশন আমরা কোন দিকে দেখলাম? এই দিকে, উপর দিকে। এটা কোন দিক? ওয়াই অ্যাক্সিস, ওয়াই এর দিকে। একক ভেক্টরের নাম কি হয়? জে ক্যাপ। তাহলে রেজাল্ট হলো এটা। ছোট একটা নোট দেওয়া আছে আমার তরফ থেকে। নেক্সট, ভালো করে লিখবার জন্য দিয়ে দিলাম 1 2 3। নেক্সট, চলো, ডাজ কুলম্বস ল অ্যাপ্লাই টু স্টেশনারি অর মুভিং চার্জ? এখানে এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, শুধু তাহলে কি হচ্ছে যে ডাজ কুলম্বস ল অ্যাপ্লাই টু স্টেশনারি অর মুভিং চার্জ? কুলম্বের চার্জ যে সূত্র কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হয়? স্টেশনারি ক্ষেত্রে এবং মুভিং চার্জের ক্ষেত্রেও কি অ্যাপ্লিকেবল হবে? তোমাদের প্রশ্নের উত্তর কি? ফার্স্টে এই জায়গাটাকে বলো, তারপরে দ্বিতীয় যে কোশ্চেনটা দিয়েছি ওটা পরে। নিজেরা চেষ্টা করো আগে। 1 2 3। তো চলো কোশ্চেনটাকে নিয়ে আলোচনা করি। কুলম্বস ল এখানে আমাকে আলোচনা করতে বলেছে। কুলম্বস চার্জ কি গতিশীল কণার জন্য প্রযোজ্য? তো ধরো এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে এবং এরা আইডেন্টিক্যাল।
কোশ্চেনটার উপরে। তার আগে থিওরি পার্টটাকে নিয়ে একটু কথা বলি। দেখো, চার্জ পার্টিকেল যদি একাধিক থাকে, তারা যদি স্থির থাকে, তাদের মধ্যে অবশ্যই কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। কিন্তু যদি তারা গতিশীল থাকে, গতিশীল থাকলে পরে কি হবে, তাদের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফিল্ডের এফেক্টও কিন্তু এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যেটাই কাজ করুক না কেন, ধরো এখানে কিউ চার্জ আছে, তাদের উপরে কিন্তু পড়বে। বোঝা গেল কি বললাম? তো এটা যে লরেন্স ফোর্স যেটা আছে সেটা এখানে চলে আসবে এবং তার জন্য কিন্তু একটা এক্সট্রা এফেক্ট জন্ম নেবে। তাহলে গতিশীল বস্তুর ক্ষেত্রে বা চার্জ পার্টিকেলের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি কুলম্বের সূত্র অ্যাপ্লিকেবলে আসে না। এই থিওরির উপরেই আমরা এখানে একটু আলোচনা করি। টু আইডেন্টিক্যাল পয়েন্ট চার্জ কিউ ইচ আর মুভিং প্যারালালি, পাশাপাশি এরকম করে ধরো মুভ করছে, টু ইচ আদার উইথ এ কনস্ট্যান্ট নন রিলেটিভ ভেলোসিটি, মানে বলতে চাইছে যে এরা নিজেদের ভিতরে কোনো দূরত্ব কিছু বাড়াচ্ছে না, প্যারালালি একই অবস্থানে রেখে ছুট লাগিয়েছে। সেপারেটেড বাই এ ডিস্টেন্স আর, এরা একে অপরের সাথে আর ডিস্টেন্সে অবস্থান করছে, বেশ করলো। দ্য রেশিও অফ দ্য ম্যাগনেটিক ফোর্স এফএম অ্যান্ড দ্য ইলেকট্রিক ফোর্স এফই কি, সেটা আমাকে বার করতে বলেছে। মানে এখানে যে ম্যাগনেটিক, আমি এখনই যেটা বললাম যে ছুটন্ত চার্জের ক্ষেত্রে একটা ম্যাগনেটিক ফোর্সও জন্ম নেবে এবং স্থিতারিতিক বল তো আছেই। দুটো যদি পজিটিভ চার্জ হয় তাহলে এদের মধ্যে বিকর্ষণ হবে, বিকর্ষণ বলকে বললাম এফই। আর এদের ভিতরে যে ম্যাগনেটিক ফোর্স হলো সেটাকে নাম দিলাম ধরো এফএম। তাহলে এফই আর এফএম এর জন্য এদের ভিতরে যে টোটাল যে ফোর্স যে দুটো পেলাম তাদের রেশিও কি হবে আমাকে জানতে চেয়েছে। আর এক্সট্রা ইনফরমেশন এখানে দেওয়া আছে, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই মিউ নট এপসিলন নট। তাহলে কোন অপশন কোনটা হতে পারে, তোমাদের কি মত? করবার আগে কেউ বলতে পারবে? চলো দেখো, ম্যাগনেটিক ফোর্সের ইলেকট্রিক ফোর্সের ইকুয়েশন হচ্ছে কি এফই, এটাকে আগে লেখো। আর ম্যাগনেটিক ফোর্সের ইকুয়েশন হচ্ছে কি এফএম ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই কিউ স্কোয়ার ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। মিউ নট বাই 4 পাই কিউ স্কোয়ার ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখানে কি মিউ নট বাই 4 পাই তোমাদের জানা, কিউ হচ্ছে চার্জ, আইডেন্টিক্যাল চার্জ দুজনে কিউ ধরেছিলাম, তারা একে অপরের সাথে কি ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, দুজনে মিলে প্যারালালি ভি ভেলোসিটি নিয়ে ছুটছিল। তাহলে ভি ভেলোসিটি নিয়ে যদি ছোটে তাহলে কিউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, ডিস্টেন্স ছিল তাদের ভিতরে আর। এবং ইলেকট্রিক যে ফোর্সটা কাজ করবে, যেহেতু স্ট্যাটিক ফোর্স এখানে একটা কাজ করবে, সেটা হচ্ছে 1 বাই 4 পাই এপসিলন নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার এদের রেশিও জানতে চেয়েছে। চলো রেশিওটা ডাইরেক্ট আমরা বার করি, কেন কি হয় দেখি। তাহলে এফএম বাই এফই, এফএম ইজ ইকুয়াল টু কি মিউ নট বাই 4 পাই ইনটু কিউ স্কোয়ার ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। আর এফির ভ্যালু কি 1 বাই 4 পাই এপসিলন নট কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল, কিউ স্কোয়ার কেটে গেল, 4 পাই কেটে গেল। এটা যদি উপরে দিই, উপরে যদি নিয়ে যাই, তাহলে দেখো এখানে একটা ভি স্কোয়ার পড়ে থাকছে, মিউ নট পড়ে থাকছে, এপসিলন নট পড়ে থাকছে। তাহলে ইপসিলন নট আর মিউ নটের গুণ, আর একটা থাকছে ভি স্কোয়ার, যেটা কিনা কার সাথে সমান, এফ এম বাই এফই। ভি স্কোয়ারের ভ্যালু কত, ভি স্কোয়ারের ভ্যালু কত, এখান থেকে একটু জিনিস বুঝো ভালো করে। ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে, ভালো করে দেখো, ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1 বাই, যদি আমি লাইটের গতিবেগের সাথে যদি এই চার্জ পার্টিকেলগুলোর ভেলোসিটি যেটা আছে, কোথায় গেল, হ্যাঁ, এই যে টোটাল যে সিস্টেমটা আছে, যদি লাইটের ভেলোসিটি নিয়ে ছুটতে লাগে, তাহলে ভি এর ভেলোসিটি আমরা কি লিখতে পারবো, সি এর সাথে সমান। আর সি সমান হয়ে গেলে পরে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই মিউ নট এপসিলন নট ব্যবহার করতে পারবো। কি বললাম, বোঝা গেল? ভি টেন্স টু যদি সি হয়ে যায়, লাইটের গতিবেগের সাথে সমান হয়ে যায়, তাহলে কি লিখতে পারবো, তাহলে লিখতে পারবো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, যেটা কিনা ইন্ডিকেট করছে 1 বাই মিউ নট এপসিলন নট। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে ভি স্কোয়ারে যখন এখন কি বসাতে পারবো, 1 বাই মিউ নট বাই এপসিলন নট। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যদি ভাগ দিই, ভি স্কোয়ারের জায়গায় যদি 1 বাই মিউ নট এপসিলন নট আছে, কেটে কুটে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। বোঝা গেল, মাথায় ঢুকলো? তাহলে আমি যদি কোনো কিছু, এবার দেখো বাস্তবে দুটো চার্জ পার্টিকেল কখনোই
আলোর গতিবেগের সমান কিন্তু গতিবেগে যাবে না। আর না যাওয়ার জন্যই ওদের যে ভেলোসিটির যে রেশিও সেটা সকল সময় ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যদি ভাবি, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার যদি ভাবি, ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের সাথেই কিন্তু যে ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের সাথে কিন্তু এদের দুজনের যে রেশিওটা করছে অর্থাৎ এফ এম বাই এফ ইর যে রেশিও করছে সেটা ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের সাথেই সমান হবে, কাছাকাছি হতে পারে, তাই নয় কি? চলো নেক্সট, এটা লিখতে দিয়েছিলাম, ওকে লেখা হয়ে গেছে। স্থির আধানের ক্ষেত্রে যখন দুটি বিন্দু আধান স্থির থাকে তখন হচ্ছে কি এটা, আর যখন গতিশীল আধানের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হবে বরঞ্চ একটা যে ম্যাগনেটিক ফিল্ড হবে তারও অভাব তৈরি হবে, দুটো আধানের মধ্যে সমান দেখা যাবে এবং দুটো যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে এই গতিজের এখানে লরেন্স ফোর্সের সৃষ্টি হবে চৌম্বক ক্ষেত্রের জন্য, এই লরেন্স ফোর্সের জন্যই কিন্তু ওদের রেশিওটা হয়ে যাবে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, what is the ratio of force between two charge of +2 microcoulomb and minus the +2 microcoulomb আর ধরে নাও এখানে একটা -3 মাইক্রোকুলম্বের দুটো চার্জ আছে, এদের ভিতরে ফোর্স কি আলাদা হবে না এক হবে? তো দেখো আগে থিওরিটা ব্যাখ্যা করে দিচ্ছি, কোশ্চেনটা দেখো আগে নিজেরা চেষ্টা করো, 1 2 3 সলভ ইয়োরসেলফ। তো দেখো আমরা কি জানি এদের ভিতরে যে আকর্ষণ বা বিকর্ষণ বল যেটাই হোক না কেন সেটা 1 বাই যদি শূন্য মাধ্যম হয়ে থাকে 4 পাই এপসিলন নট ইনটু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এই ফোর্সটা যেমন এই চার্জের জন্য অ্যাপ্লিকেবল, এই ফোর্সটা তেমনই কিন্তু এই চার্জের জন্য অ্যাপ্লিকেবল, শুধু নিউটনের থার্ড ল অনুযায়ী ডাইরেকশনটা উল্টো হয়, একে অপরের সাথে বিপরীতমুখী হয়। বোঝা গেল কি বলতে চাইলাম? ফোর্স কিন্তু আলাদা নয়। তাহলে একটা যদি এফ বলি তার একটাকে বলতে হবে মাইনাস এফ। কোশ্চেন কি আছে, 2 পয়েন্ট চার্জ প্লাস এটার আছে, একটা হচ্ছে +2 মাইক্রোকুলম, একটা হচ্ছে -8 মাইক্রোকুলম আর প্লেসড at the certain distance apart if the force executed by Q1 on Q2, Q1 Q2 উপর যদি F বল দিয়ে থাকে then Q2 Q1 এর দিকে কত দেবে? মাইনাস এফ, তাই নয় কি? তাহলে মাইনাস এফ আছে, হ্যাঁ অপশন ডি হচ্ছে এর উত্তর। বোঝা গেছে আশা করি? ছোট কোনো নোট? হ্যাঁ আছে, 1:1 রেশিওতে হবে, ফোর্সের কোনো পরিবর্তন হবে না, ফোর্স একই থাকবে, শুধু ডাইরেকশনটা পাল্টে যাবে। Why does the leaves of an electroscope diverge? Why do the leaves of an electroscope diverge? একটা ইলেকট্রোস্কোপের ইলেকট্রোস্কোপ যন্ত্র কেমন হয়? ইলেকট্রোস্কোপ যন্ত্রে এরকম একটা চাকতি থাকে, চাকতি থেকে একটা স্ট্যান্ড নেমে আসে, স্ট্যান্ডের তলায় দুটো স্বর্ণফলক থাকে, গোটা সিস্টেমটা একটা কাঁচের বোতলে ভরা থাকে, এখানে কিছু সিলিকা জেল টেল থাকে যাতে এর ভিতরে কোনো ময়েশ্চার তৈরি না হতে পারে, এ হচ্ছে সিস্টেম। তাহলে এদের ভিতরে কেন বিস্ফোরণ বা বিস্ফারিত হয়ে থাকে, কেন একে অপরের সাথে দূরে এরকম করে কেন থাকে? একটাই কারণ, যদি এটা পজিটিভলি চার্জ হয় তাহলে এখানে পজিটিভ চার্জ আসবে, পরিবহনের মাধ্যমে আসলো পজিটিভ চার্জ একে একে পজিটিভ চার্জ দুজনকে বিকর্ষণ করবে, দূরে চলে যাবে। নেগেটিভ চার্জ যদি থাকতো তাহলে এখানে কি হবে? এটাও সব নেগেটিভ, এটাও নেগেটিভ, দূরেই যেত। এবার প্রশ্ন হচ্ছে যে এ নেগেটিভলি চার্জ ইলেকট্রোস্কোপ, তাহলে এটাকে মুছতে হবে, নেগেটিভলি চার্জ ইলেকট্রোস্কোপ, তাহলে এমন একটা ইলেকট্রোস্কোপ যেটা কিনা নেগেটিভলি চার্জ হয়ে আছে। ওকে, নেগেটিভ 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 হলো। নেগেটিভ ইলেকট্রোস্কোপ হ্যাজ ইটস লিভস ডাইভার্জ পরে আছে ইফ পজিটিভলি চার্জ রড ইজ brought near the top of metal disc। এই যে মেটাল ডিস্কের কাছে যদি একটা পজিটিভলি চার্জ যদি আমি রড নিয়ে আসি, what will happen to the divergence of the leaves? The divergence will increase, the divergence বেড়ে যাবে, the divergence will decrease, the divergence will remain exactly the same, the leaves will immediately meet। তারা একে অপরের সাথে মিলে যাবে, যা আছে তাই থাকবে, the divergence will decrease
ইনক্রিজ, বিস্ফোরণটা কমে যাবে, বিস্ফোরণটা বেড়ে যাবে। তাহলে দেখো যদি পজিটিভ চার্জ আমি আনি, ইন্ডাকশনের জন্য এখানে কি তৈরি হবে? নেগেটিভ চার্জ তৈরি হবে। টাচ তো করায়নি, ইনডিউস চার্জ কি হবে? এখানে নেগেটিভলি চার্জ হবে। নেগেটিভ চার্জ হলে এখানে দূরবর্তী প্রান্তে কি হবে? পজিটিভলি চার্জের সৃষ্টি হবে। অর্থাৎ এখানে যে থাকা নেগেটিভ চার্জ কিছুটা প্রশমিত হয়ে যাবে। প্রশমিত হলে পরে এদের চার্জ কমে গেলে কাছে চলে আসবে। তাহলে 10টা চার্জ থাকবে, দেখা গেলো 6টা হয়ে গেছে, তাহলে কাছে চলে আসবে। কোন অপশনটা? দেখো ছোট নোট, অপশন বি, দ্য ডাইভারজেন্স উইল ডিক্রিজ। দেখেছো কি বললাম? আরেকবার রিপিট করছি। এখানে যদি পজিটিভলি চার্জ একটা রড আনি, টাচ যদি না করি, টাচ যদি না করা হয়, এটা খেয়াল রেখো, টাচ করলে কিন্তু আবার ঘটনা পাল্টে যাবে। টাচ যদি না করি তাহলে এখানে নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, দূরবর্তী প্রান্তে পজিটিভ চার্জ। তাহলে এখানে পজিটিভ চার্জ সৃষ্টি করতে চাইবে, অলরেডি এখানে নেগেটিভ চার্জ আছে, তাহলে পজিটিভ চার্জ যদি ধরে নিলাম পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, তাহলে নেগেটিভ চার্জ কিছু পরিমাণ প্রশমিত হয়ে যাবে। প্রশমিত হওয়া মানে পজিটিভ চার্জ সৃষ্টি হওয়া। তাহলে প্রশমিত হওয়া মানে যে পরিমাণ বিকর্ষণ বল কাজ করছিল সেটা কিছুটা কমে আসবে, পাথর দুটো কিছুটা ক্লোজ হয়ে যাবে, কিছুটা কাছে চলে আসবে। ভালো কোশ্চেন। চলো ছোট নোট আমার তরফ থেকে। নেক্সট why is deflect to charge a copper rod by holding its in hands and rub its with wool? wool দিয়ে যদি একটা কপার রডকে ঘষি তাহলে পরে কেন এটা চার্জ হচ্ছে? জানোই তোমরা ঘর্ষণের জন্য কি হয়, যে অনুপরমাণু আছে সেগুলো উত্তপ্ত হবে, উত্তপ্ত হওয়ার ফলে তার ভিতরে থাকা ইলেকট্রনগুলো উত্তেজিত হবে। এই উত্তেজিত ইলেকট্রন কেউ হয়তো ছেড়ে দেবে, আর যার দ্বারা ঘষছি সে হয়তো পেয়েছে, তাহলে যে ছাড়ছে সে হচ্ছে পজিটিভ, যে পাচ্ছে সে হচ্ছে নেগেটিভ। উল্টো হতে পারে, ঘর্ষণের ফলে যাকে দিয়ে ঘষছি সে কিছু ইলেকট্রন ছেড়েছে, তাহলে যে ইলেকট্রন পেলো সে হচ্ছে নেগেটিভ, আর যে ছেড়েছে সে হচ্ছে পজিটিভ। এইভাবে চার্জের সৃষ্টি হয়। কোয়েশ্চেন কি? এ মেটাল রড এ is held having an insulating handles। তাহলে একটা রড আছে এরকম, এই রডের হ্যান্ডেলটা যেটা আছে সেই হ্যান্ডেলটা হচ্ছে ইনসুলেটিং মিডিয়াম দিয়ে তৈরি। ওকে, আর একটা রড আছে যেটার কোনো ইনসুলেটিং কিছু গার্ড নেই, রাবড উইথ ফার। এবার কি করা হলো? এটাকে ফার দিয়ে ঘষা হচ্ছে দুটো। অ্যানাদার আইডেন্টিক্যাল রডস বি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আইডেন্টিক্যাল রডস বি ইজ হেল্ড উইথ এ বার হ্যান্ড, বেয়ার হ্যান্ড, খালি হাতে যদি এটাকে আমি ধরি, এবং রাব উইথ ফার, ফার দিয়ে যদি ঘষি, বোথ রডস আর দ্য বট নেয়ার দ্য স্ট্রিম অফ দ্য ওয়াটার। জলের যে ফ্লো হচ্ছে সেই ফ্লো এর কাছে নিয়ে আসলাম। হোয়াট উইল বি অবজার্ভড? 1 2 3 4, চারটের ভিতরে কোনটা হতে পারে ভাবো? আমি একটা হিন্টস দিই। যখন আমরা রাব করছি, রাব করলে পরে যেটা ইনসুলেটিং মিডিয়াম দিয়ে হ্যান্ডেলটা তৈরি করা আছে তার ভিতরে যাই চার্জের সৃষ্টি হোক না কেন, এর ভিতরে যে চার্জের সৃষ্টি হবে সেই চার্জটা কিন্তু এখানে স্টে করবে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, যেহেতু হাত দিয়ে আমি ধরে আছি, আমার হাতের মাধ্যমে চার্জ কিন্তু গ্রাউন্ড হয়ে যাবে, এর ভিতরে কোনো চার্জ জমা হবে না। তাহলে একজন যে ওয়াটার স্ট্রিম আছে তাকে বিকর্ষণ করবে, আর একজন কিন্তু করবে না। Only a rod will deflect the water stream while the B will have no effect। দেখলে তাই বলা আছে, ছোট্ট একটা নোটস দিয়ে রেখেছি, লিখে নাও। 1 2 3। চলো নেক্সট। তাহলে আমি যে 100টা কোশ্চেন দিয়েছি তার ভিতরে যেগুলো যেগুলো পারোনি সেইগুলোকে আমি সলভ করছি। বাকিটা আশা করছি তোমরা জানো, বুঝেছো, ভালো বুঝেছো, তার জন্য দাওনি। তো যেটা ভালো বুঝছো সেটা কারো ভালো করে বোঝো, আর যেগুলো বুঝতে পারছো না আমাকে শেয়ার করছো, আমি তার রিপ্লাই দিচ্ছি। এরপরে আমি যে এক্সাম নেবো সেটা যেন পরীক্ষাটা ভালো হয়। Why do nylon cloth prickle when we take them off in dry weather? যখন একটা কোনো নাইলনের ক্লথ वगैरह যখন আমরা কোনো গা থেকে খুলি তখন ক্রিক ক্রিক শব্দ বা স্ফুলিঙ্গের সৃষ্টি হওয়া বা হাতে চিচির চিচির ভাব করা, এগুলো কেন হয়? অবশ্যই ড্রাই ওয়েদার থাকলে কি হয়, ফেসিলিটিটা কি হয়? তিনটে ঘটনা, দুই একটা ঘটনা এখানে পরপর খেয়াল করো।
ধরো উলের বা তোমার কিসের আছে, এখানে কি দিয়েছে, নাইলন, নাইলনের যে ক্লথস আছে সেগুলো যদি পুড়িয়ে ফেলে আমাদের চামড়ার সাথে ঘর্ষণ হচ্ছে, ঘর্ষণের ফলে এখানে চার্জের সৃষ্টি হচ্ছে। এবার ড্রাই ওয়েদার হওয়ার জন্য যে বাতাসে যে জলকণা থাকে বা বাষ্প থাকে, সেই বাষ্পগুলো কি হয়, এর আশেপাশে যখন আসে, ধরে নাও এখানে কোনো একটা অবজেক্ট আছে, অবজেক্টের কাছে প্লাস বা মাইনাস কোনো একটা চার্জ চলে এসছে, ওকে। এবার যদি আমি এখানে ছোট 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 যদি ওয়াটার পার্টিকেলের কথা ভাবি, ওয়াটার পার্টিকেল যখনই এর গায়ে আসবে তখনই কি হয়ে যাবে, এগুলো এর দ্বারা চার্জ হয়ে যাবে, ছুটে দূরে পালিয়ে যাবে। তাহলে এইভাবে কি হলো, এর ভিতরে থাকা চার্জ কিছু কিছু করে হারাতে থাকবে, ঠিক না? কিন্তু ড্রাই ওয়েদার হলে এই ঘটনাটা হতে পারলো না। তাহলে এর কারণ কি? বলছে হাই অ্যাটমসফিয়ারিক হিউমিডিটি, মোটেই নয়, হিউমিডিটি বেশি থাকলে পরে হবে না। লো অ্যাটমসফিয়ারিক হিউমিডিটি হতে পারে, অ্যান্ড হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ দ্য ক্লোদিংস মেটেরিয়াল, এটা হতে পারে। হাই অ্যাটমসফিয়ারিক হিউমিডিটি অ্যান্ড হাই অ্যাটমসফিয়ারিক হিউমিডিটি হবে না। লো অ্যাটমসফিয়ারিক হিউমিডিটি অ্যান্ড হাই ইলেকট্রিক ইনসুলেটিং অফ দ্য ক্লোদিংস মেটেরিয়াল। চলো, তাহলে অপশন হচ্ছে ডি, লো অ্যাটমসফিয়ারিক হিউমিডিটি অ্যান্ড হাই ইলেকট্রিক্যাল ইনসুলেশনস অফ দ্য ক্লথস মেটেরিয়াল। যেটা বললাম পরপর, এখানে আছে ঘর্ষণের ফলে আধানের সৃষ্টি হয়, শুকনো বাতাস থাকার জন্য চার্জ বেরিয়ে যেতে পারে না, লিখে নিয়েছ। নেক্সট হচ্ছে গিয়ে শুষ্ক আবহাওয়ার ভূমিকা বললাম, আর পোশাক খোলার সময় চিরবির শব্দ হওয়ার কারণই হচ্ছে এই যে স্পার্ক যেগুলো হয়, সেই স্পার্ক মানে ঘর্ষণের জন্য চার্জ, আমি যখনই খুলতে যাচ্ছি তাহলে সেই যে চার্জগুলো জামা কাপড় আমার গায়ে যেগুলো জমা ছিল সেগুলো মুহূর্তের মধ্যে সরে যেতে চাইছে, সরে যাওয়ার জন্য স্ফুলিঙ্গের সৃষ্টি হচ্ছে, স্ফুলিঙ্গের জন্য চিরবির চিরবির আওয়াজ হচ্ছে, ওকে। 1 2 3 নেক্সট, does Coulomb's law holds of the atomic distance 10⁻11 মিটার? তো এখানে কোশ্চেনটা তো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনটা যদি কেউ আগে না জানে তার পক্ষে উত্তর করাটা খুব মুশকিল। তাহলে আমি কোশ্চেনটা ভালো করে লেখো, নিজেরা ট্রাই করো, বুঝবার চেষ্টা করো, কোশ্চেনটা আমি ডাইরেক্ট করে দেবো। 1 2 3, আশা করি হয়ে গেছে। চলো উত্তরে। দেখো, পারমাণবিক দূরত্ব যখন 10⁻11 মিটারে, কুলম্বের সূত্র কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। কিন্তু একটি পরমাণুর ব্যাসার্ধ সাধারণত 10⁻10 মিটার বা 1 অ্যাংস্ট্রমের কাছাকাছি হয়ে থাকে। তাহলে পরমাণুর কেন্দ্রে থাকা যে ধনাত্মক নিউক্লিয়াস, তার চারিপাশে ঘূর্ণায়মান ঋণাত্মক ইলেকট্রনগুলির মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, তা পরমাণুর কুলম্বের সূত্রই মেনে চলে। অর্থাৎ ছোট দূরত্বের ক্ষেত্রে কুলম্বের সূত্র অ্যাপ্লিকেবল, অবশ্যই অ্যাপ্লিকেবল। কিন্তু যদি আমি নিউক্লিয়াসের কথা বলি, রাসায়নিক পদার্থবিজ্ঞান, চলো একে একে দেখি, কারণ এটা পুরো থিওরি বেস একটা কোশ্চেন। রসায়ন এবং পদার্থবিজ্ঞানের অন্যতম ভিত্তি হচ্ছে বোর পরমাণু সম্বন্ধে যদি আমরা ভাবি, তাহলে গড়ে উঠেছে এখানে কুলম্বের বলের উপর নির্ভর করে সেখানে ইলেকট্রনের ঘূর্ণায়মানের জন্য প্রয়োজনীয় যে সেন্ট্রিপিটাল ফোর্স, অর্থাৎ কেন্দ্রের দিকে যে আকর্ষণ বল, সেটা কুলম্বের স্থিরতাত্ত্বিক আকর্ষণ বলের জন্যই হয়ে থাকে। এবং তার ইকুয়েশন আমরা কি জানি, এফ ই ইজ ইকুয়াল টু কে, মানে 1/4πε0 জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, যেটা কিনা অপকেন্দ্র বল এম বি স্কোয়ার বাই আর। কিরকম এখানে একটু দেখাচ্ছি, এটা ধরো সার্কেল, এখানে আকর্ষণ বলটা হচ্ছে এফ সি, আর যেহেতু এটা একটা পার্টিকেল হিসেবে ভাবা হচ্ছে এখন, তাহলে এখানে যদি ভি ভেলোসিটি নিয়ে যায়, তাহলে অপকেন্দ্র বল হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, এইটা কিনা হচ্ছে আর। তাহলে এই ফোর্সটা সমান থাকে, তার জন্য ইলেকট্রন একটা নির্দিষ্ট ব্যাসার্ধ বরাবর ঘুরতে পারে, কেমিস্ট্রিতে তোমরা পড়েছো। তাহলে এটা গেল ফোর্স। এখনো পর্যন্ত কিন্তু সুন্দর চলছে, কোনো সমস্যা কিছু নাই। কিন্তু যখন আমরা নিউক্লিয়াসের খুব কাছাকাছি যাব, অর্থাৎ 10⁻⁻, যখন প্রায় 10⁻⁻ পুরো দূরত্বে যখন পৌঁছাবো, মানে আরো অনেক ছোট, তখন কুলম্বের সূত্র হুবহু হেঁটে যাচ্ছে। তাহলে এর সীমা বা লিমিটেশন কোথায়, কোশ্চেনটা কেন তৈরি করা হলো? কুলম্বের সূত্রটি পারমাণবিক দূরত্বে খাটলেও এর চেয়ে ছোট, অর্থাৎ নিউক্লিয়ার যে দূরত্ব 10⁻15 মিটার, মনে রেখো, ভালো করে লিখে রাখো, নোট করে রাখো, বা 1 ফার্মি যদি পৌঁছায়, তাহলে এক্ষেত্রে কিন্তু সব নিউক্লিয় বল আমাদের ঠিকঠাক ভাবে কাজ করবে না। অর্থাৎ যে আমরা এখানে সব নিউক্লিয় বল বলছি, কুলম্বের সূত্র কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করবে না। এখানে এফেক্টিভ হয়ে যাবে তখন, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে, পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের ভিতরে যদি একটা প্রোটন আর একটা প্রোটনের কথা ভাবি, ভালো করে বোঝো, এখানে ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এর ভিতরে অসংখ্য প্রোটন আছে, এরকমই আছে ভাবো। তাহলে একটা প্রোটন আর একটা প্রোটনের দূরত্ব কিন্তু খুব ছোট,
10⁻⁻15 মিটারের থেকেও ছোট। তাহলে এত কাছে যদি থাকে তাহলে তাদের উচিত ছিল তো বিকর্ষণ সাট করে দুজন দুজন থেকে দূরে চলে যাওয়া, সাট 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 করে ছুটে বেরিয়ে চলে যাওয়া। তা তো যায় না, কারণ এখানে যে ফোর্সটা কাজ করে কেমিস্ট্রিতে তোমরা পড়েছো তাকে বলা হয় বাইন্ডিং ফোর্স। তো বাইন্ডিং ফোর্স নিয়ে পরে যদি কখনো সুবিধা হয় আমি আলোচনা করবো ডিটেলে। তাহলে বাইন্ডিং ফোর্সের জন্য এই প্রোটনগুলো এক জায়গায় জোটবদ্ধ থাকে, বোঝা গেল? তাহলে কুলম্বের সূত্রে যে বিকর্ষণ হওয়ার কথা সেটা কিন্তু এখানে এফেক্টিভ হচ্ছে না। দেখা যায় কুলম্বের যে বিকর্ষণ বল তার থেকে নিউক্লিয়ার অ্যাট্রাকশন ফোর্স প্রায় 100 গুণ বেশি। সেই জন্য কি হয়, এখানে একে জোটবদ্ধ করে রাখতে পারে। তাহলে এখানে অনেক ইনফরমেটিভ এটা একটা কোশ্চেন ছিল বা আমাদের আলোচনাটা ছিল। চলো আরেকবার তোমাদেরকে দিই, কারণ অবশ্যই এটা একটা থিওরি বেস কোশ্চেন। থিওরিটা যত ভালো করে রাখা যায় তোমাদের কাছে লেখো, বোঝা গেল? তাহলে অপশন সি হচ্ছে গিয়ে এখানে মেন অ্যান্সার। এ শর্ট রেঞ্জ অ্যাট্রাকটিভ স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ডোমিনেট ওভার দ্য ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্স, যেটাকে বলছিলাম যে প্রোটন প্রোটন যে রিপালশন হওয়ার ব্যাপার ছিল সেটা কিন্তু এখানে এফেক্টিভ হবে না, নিউক্লিয়ার ফোর্সটা বেশি এফেক্টিভ হবে। কোশ্চেনে তাই বলা ছিল। দেখো 10⁻11 এর নিচে কি আমাদের কুলম্বের সূত্র কাজ করবে? করে, একটা রেঞ্জ পর্যন্ত অবশ্যই করে, কিন্তু যখন নিউক্লিয় বলের ক্ষেত্রে যখন বিচার করব তখন কিন্তু নিউক্লিয় বলের নিউক্লিয় ফোর্স বা বাইন্ডিং ফোর্স বেশি এফেক্টিভ হয়ে যায়, প্রায় 100 গুণ বেশি। হয়েছে? Why do we get a shock while getting out of the car in dry weather? যখন ড্রাই ওয়েদারে আমরা গাড়ি থেকে নামি তখন আমাদেরকে কারেন্ট লাগে কেন? আমরা যারা ভারতবাসীর লোক তারা বেশিরভাগই তো উষ্ণ অঞ্চলে থাকি, আর্দ্র অঞ্চলে থাকি, আমাদের এই অভিজ্ঞতা খুব কম। যারা শীত প্রধান দেশের মানুষজন তারা এটাকে ফিল করে, তাদের উপরে ভিত্তি করে এটা কোশ্চেন। তো কি হয়, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ এবং যেটা ইনসুলেটিং মিডিয়াম দিয়ে যদি তৈরি হওয়া কোনো সিট কভার বা বডি যেগুলো থাকে সেখানে কিন্তু ঘর্ষণের ফলে চার্জের সৃষ্টি হয় এবং আমাদের বডির ভিতরে প্রচুর পরিমাণে চার্জ চলে আসে। আমরা যখনই মাটিতে পা দিই হঠাৎ করে এত পরিমাণ চার্জ ছুটে নিচে চলে যায় মাটির দিকে, আর এই পরিমাণ চার্জ হওয়ার জন্য কিন্তু আমাদের শক লাগে। কি বললাম, বোঝা গেল? ক্লিয়ার? তার উপর একটা সুন্দর কোশ্চেন করা আছে, নিজের ট্রাই করো। Question is a person experience electric shock upon the touching the metal door of a car after driving in a dry weather. Which of the following cumulative modifications would best prevent this phenomena? Replacing the rubber tires with the metal of lower resistance of the conductivity. এটাকে যদি আমাদের কমাতে হয় তাহলে কি কি করতে হবে? স্ট্যাটিক সিট কভার দিতে হবে, আর কি ইনক্রিজিং দ্য ইনসুলেটিং অফ দ্য কার সিটস অ্যান্ড কোটিং দ্য মেটাল ডোর উইথ দ্য হায়ার রেজিস্ট্যান্স পলিমার। আর বলা হয়েছে কি ডিক্রিজিং দ্য স্পিড অফ দ্য কার টু জিরো, এক্সট্রিমলি স্লো to allow the air resistance neighborhood by the charge within the high insulating rubber shoes. ওকে, কি হতে পারে দেখি। তাহলে গাড়িতে যখন গাড়ি যায় বাতাসে যখন ঘর্ষণ খায়, ঘর্ষণের ফলেও কিন্তু বাতাসের কণাগুলোর সাথে বডির ঘর্ষণ হওয়ার জন্য কিন্তু ওখানে চার্জের সৃষ্টি হয়, এবং সিটের সাথে যে ঘর্ষণ খায় সেই ঘর্ষণের ফলেও কিন্তু চার্জের সৃষ্টি হয়। এই সমস্ত চার্জের জন্যই কিন্তু এই ঘটনাটা ঘটে। তাহলে অপশন এ তে দেখো, এখানে নোট আকারে আমি সব লিখে দিয়েছি। এখানে খুব মেকানিজম কিছু বোঝানোর নেই, যেটুকু মেকানিজম আমি বুঝিয়ে দিলাম যে কেন হয়, এবং বিভিন্ন ছোট ছোট কারণগুলোকে আরো সুন্দর করে ব্যাখ্যা করে আমি দিয়ে দিয়েছি। ঝটকাটা কেন লাগছে, নামছি 1 সেকেন্ডের ভিতরে সব আধান আমাদের বেরিয়ে মাটিতে চলে যাচ্ছে, তার জন্য ঝটকা লাগছে আমাদেরকে বা কারেন্ট লাগছে, ঠিক আছে? তাহলে মাটিতে পা দেওয়ার আগে গাড়ির দরজায় ধাতব ফ্রেমের হাতলে শক্ত করে ধরে রাখবে, তারপর মাটিতে পা দেবে। এর ফলে আধানগুলো আঙুলের একটি বিন্দু দিয়ে স্পর্শ করে সুযোগ পাবে না, বরং পুরো হাতের তালু দিয়ে খুব মসৃণ ভাবে কোনো শক না গিয়ে মাটিতে চলে যাবে। ওকে, তাহলে অপশন এ হচ্ছে রিপ্লেসিং দ্য রাবার টায়ার। অপশন এ হচ্ছে কি অ্যান্সার, রিপ্লেসিং দ্য রাবার টায়ার উইথ এ মেটেরিয়ালস অফ লোয়ার রেজিস্ট্যান্স কন্ডাক্টিং টায়ার্স।
টু ইউজ দ্য অ্যান্টিস্ট্যাটিক সিট কভার। এই তো দুটো অপশন খুব সুন্দর সুন্দর। অ্যান্টিস্ট্যাটিক সিট কভার দেবো, এমন একটা কোনো সিট কভার দেবো যাতে কিনা ঘর্ষণের জন্য কোনো চার্জ না সৃষ্টি হয়। আর টায়ারটাকে এমন কিছু করে দেবো যাতে কিনা ওখানে যা চার্জ হচ্ছে মাটিতে চলে যেতে পারে। তো ওকে, অনেক সুন্দর সুন্দর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করা গেল। নোট আমি সুন্দর করে তোমাদেরকে দিয়ে দিলাম, এবার তোমাদের কিছুটা পরিশ্রমের পালা। তোমরা লিখে ঝুঁকে রাখলে পরে সুন্দর একটা নোট তোমাদের কাছে তৈরি। তো আগামী দিনে এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আমি আনবো, এবং যে লেকচারটা আমাদের যে ধারাবাহিক যে টোটাল কন্টেন্ট যেটা চলছে সেটাও থাকবে সাথে। আর আনবো বিশাল বিশাল বিশেষ কিছু কোশ্চেন। আর আগামী 100টা কোশ্চেন নিয়ে আমরা আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি, যেগুলো ছাত্রদের কমিউনিটি গ্রুপে যারা পারবে না। তো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ওয়েবসাইট www.mynoza.com mynoza যুক্ত হও এবং কমেন্টসে গিয়ে তোমার মতামত জানিও। ভালো থেকো, ভালো করে পড়ো। ওকে, টাটা, বাবাই।